তারেক রহমান ক্ষমতায়ন হরে আজকে প্রায় 100 দিন পূর্ণ হইল এবং এটা শুধু 100 দিন না, এই 100 দিনে উনি যেসব কাজকর্মের উদ্যোগ নিছে এটা বাংলাদেশের জন্য একদম অনন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবো। কারণ এর আগে বাংলাদেশে কোনো সরকার এত সুন্দর উদ্যোগ নিতে পারে নাই এত অল্প সময়ের মধ্যে এবং সেটারে বাস্তবায়ন করতে পারে নাই এত অল্প সময়ের মধ্যে। যেভাবে উনি বাংলাদেশে এসে সরকার হিসেবে গঠন হওয়ার পর ধর্ষণের মামলা যেভাবে রায় দিচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে নিজ দায়িত্বে খাল খননের উনি যেভাবে উদ্যোগ নিছেন এটা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার। এবং শুধু তাই না, আমাদের যে তিস্তা প্রকল্প এটা বাস্তবায়িত করানোর লাই অলরেডি উনি কিছুদিনের মধ্যে চীন সফরে যাইতেছেন এবং চীনের লগে উনি চুক্তিবদ্ধ হইতে যাইতেছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের অনেক আনুষঙ্গিক আরো অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবং এই প্রথমবার উনি সরকার গঠন হওয়ার পর বৈদেশিক কোনো রাষ্ট্রীয় সফরে যাইতেছেন এবং এটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের। এবং উনি বাংলাদেশের সরকার গঠিত হওয়ার পর এই 100 দিনের মধ্যে যেসব উদ্যোগ নিছেন এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ কখনো ভুলবে এবং যেগুলো কার্যকর করতেছেন এটা সত্যি আমাদের জন্য অনেক বিশাল কিছু, এগুলাই দরকার ছিল। এবং নারীদের জন্য উনি যেগুলা বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসছেন সরকার গঠিত হওয়ার পর এটা সত্যি একদম মন থেকে প্রত্যেকটা নারীর উনার উপরে দোয়া থাকবে। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারাও ধৈর্য ধরেন, সবর করেন, তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশটাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলবে, এটাতে আপনারা আশাবাদী থাকেন। সো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ব্যাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ডোনাল্ড ট্রাম্প দিছে বাংলাদেশিরা গরুর নাম, বাঙালি তো এমনি তো বিনোদনের সেরা বাবুরে বাবু। কিন্তু চিন্তা করেন আমেরিকার একটা নিউজ চ্যানেলের মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পের লই আবার নিউজ করছে কি যে বাংলাদেশিরা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবেসে এই ডোনাল্ড ট্রাম্প গরুর নাম দিছে। বাবুরে বাবু, খোনায় রাখতাম এত হাসি, খোনায় যে হেতারে লইছেন আমরা ব্যঙ্গ করছি, হে হনিরুতে কি বুঝছে না বুঝে আবার হেতারা আবার চ্যানেলে নিউজ করে ডোনাল্ড ট্রাম্পের ভালোবাসি গরুর নাম দিছে। ভাই এত কিছু থাকতে একটা বলদের নাম দিতাম এম কিলে ডোনাল্ড ট্রাম্প, হেতারা কি এটা বুঝে না? আরে আর বাঙালি তো কোনো কিছু হাইলে এটা হলো যে কি পরিমাণে ট্রল শুরু করে দেয় এবং শেষ পর্যন্ত গরুর নাম রাহিও দেখাই দিচ্ছে। বাঙালি আসলেই বিনোদন সেরা। আর ইয়ান্দি আমেরিকার হাতেরা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবেসে গরুর নাম দিয়েছে বাংলাদেশের মানুষ। ও মাই গড, এত হাসি করে রাখতাম। যাই হোক বাবুরে বাবু, জিনিসটা আসলেই বিনোদনমূলক এবং ডোনাল্ড ট্রাম্প যে একটা হারামি শয়তান অলরেডি এটা কারো বোঝার বাকি নেই। এই হন্যদূতে আমেরিকার তন প্রেসিডেন্ট হিসেবে সরে গেলে, মানে প্রেসিডেন্ট পদের তন সরে গেলে সব মানুষই বাঁচে এবং পুরো বিশ্বের লাই অনেক ভালো হয়। ব্যাকে বেশি বেশি করে দোয়া করেন এই হন্যদূত এটা জানায় একবারে সুন্দর মতো এটার ক্ষমতার্তন একবারে অতি দ্রুত চলে যায় এবং ক্ষমতাচ্যুত হয়। এটা ব্যাকে বেশি দোয়া করেন আর বেশি বেশি করে গরু বলদ ষাঁড় মহিষ যত আছে যা কিছু আছে সবকিছু এটার নামে রাখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ব্যাকে ভালো থাকেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারেক রহমান ক্ষমতায়ন হলে এই প্রথমবার মাত্র 29 দিন কর্মদিবসের মধ্যেই একটা ধর্ষকের ফাঁসি রায় হইল। ব্যাপারটা কি পরিমাণে নান্দনিক এবং সৌন্দর্যের প্রতীক এটা বলি বোঝানোর মতো না। দেখেন এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে বহুবার ধর্ষণ হয়েছে, বহু নারী ধর্ষিত হয়েছে, বহু শিশু ধর্ষিত হয়েছে। এই ধর্ষণ হওয়ার পরেও কিন্তু ধর্ষণের বিচার আমরা খুব দ্রুত, এত দ্রুত কোনো সময় পাই নাই। ধর্ষণের বিচার হয়েছে আবার হয় নাই। যেমন তনু হত্যার যে মামলার রায়, ওইটাই তো এত বছর ঝুলিয়া ছিল। সেই তনু হত্যার বিচারের মামলার রায় কিন্তু তারেক রহমান ক্ষমতায়নের পরেই কিন্তু খুবই দ্রুতভাবে এটা নিষ্পত্তি করছে এবং বিচারের রায়ও দিছে। তাইলে চিন্তা করেন যে এই অল্প কয়েকদিনের মাত্র 29 দিন কর্মদিবসের মধ্যে একটা ধর্ষকের বিচারের রায় ঘোষণা করা হয়েছে এবং তারা ফাঁসি দেওয়া হয়েছে। বাবুরে বাবু, যদি এইভাবে ধর্ষকগুলারে ফাঁসির মঞ্চে ঝুলানো হয় এবং ফাঁসি দেওয়া হয় এবং অতি দ্রুত এদের বিচার কার্য সম্পাদন করা হয়, বুঝতেছেন দেশের মধ্যে ধর্ষণের হার কত কমে যাব। আপনার মনে আছে একটু স্মৃতিচারণ করাই, একটা সময়ে এসিড নিক্ষেপের যে ঘটনাগুলো ছিল বাংলাদেশের মধ্যে, এত পরিমাণে মেঘরা অ্যাসিড মারা হইতো কোনো না কোনো কারণে বা কোনো না কোনো তুচ্ছতাচ্ছিল্য কারণে, কেউ কারো পছন্দ করে না বা কোনো একটা সমস্যা হয়েছে মারি দিল অ্যাসিড। ওই অ্যাসিডের যেই পরিমাণে বিচারটা এত কঠিনভাবে করা হইতো যার কারণে অ্যাসিড কিন্তু এখন নিক্ষেপ একদম বন্ধ হয়ে গেছে সমাজের। তেমনি করে এই ধর্ষণ এখন একটা ভয়াবহ ব্যাধি হিসেবে দাঁড়াইছে। এই ধর্ষণের বিচারও যেভাবে এখন খুব দ্রুত কার্যক্রম শুরু করা হইতাছে, বিচার কার্য শুরু করা হইতাছে, এভাবে যদি শুরু হইতে থাকে বিশ্বাস করেন বাংলাদেশ থেকে ধর্ষণ মুছে দেওয়াটা কোনো বিষয় না। কারণ দুই সাইডটা ধর্ষণকারী যদি এরকম ফাঁসির মঞ্চে ঝুলি যায়, হ্যাঁ, তাহলে দেখবেন বাকি যেগুলো ধর্ষণ করার চিন্তাও করতো এটি আর সাহস করি আর সামনের দিকে আগে বাড়তো না।
তাই আইয়ের সবাই মিলি, সমাজের সব মানুষগুলো মিলি এই ধর্ষক করে রুখে দিই আমরা, এবং এদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনি, এদেরকে বিচারের ব্যবস্থা করি এবং এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করি। এবং সরকারকে সত্যি অনেক বেশি ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়ার মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ব্যাকে ভালো থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কত বড় গাদ্দার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট 1.5 বছর আমাদের দেশকে কিভাবে পরিচালনা করেছে, কিভাবে বিদেশিদের হাতে আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, সেগুলি আস্তে আস্তে এখন বেরোচ্ছে। যখনই আমি সমালোচনা করেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার প্রতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমার এখনো পর্যন্ত সম্মান আছে। তিনি যদি তৎকালীন সময় সত্যিকার অর্থে দেশের দায়িত্ব না নিতেন, তাহলে আমরা দেশকে হয়তো আরো বিপদের দিকে ঠেলে দিতে হতো, আরো বিপদের দিকে দেশ যেত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে যারা ছিলেন, যে ক্যাবিনেট ছিল, তারা যে কত বড় ভয়ঙ্কর ছিল, তারা যে কতটা স্বার্থপর ছিল, নিজেদের দেশকে বিক্রি করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রচেষ্টা ছিল, ষড়যন্ত্র ছিল, সেগুলি আস্তে আস্তে এখন বের হচ্ছে। প্যান্ডোরার বাক্স আজকে একটা খুলেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আজকে বলেছেন যে কিচেন ক্যাবিনেট ছিল এবং 5-6 জন মিলে তৎকালীন সময়ে পুরো সরকার চালিয়েছে, বিভিন্ন ধরনের বড় বড় চুক্তি কিভাবে করবে এবং কিভাবে বড় বড় প্রতিষ্ঠানগুলিকে বিদেশির হাতে দেওয়া হবে, এগুলির সিদ্ধান্ত নেওয়া হতো এই কয়েকজন মিলে। তাহলে আপনারা কি করছেন? আজকে দেখুন, আজকে একটা ফটোকার্ড, মানে একটা বিভিন্ন উপদেষ্টাদের স্টেটমেন্ট সংযুক্ত একটা নিউজ চতুর্দিকে সার্কুলেট হয়েছে, বেশ ভাইরাল হয়েছে। সেখানে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, তৌহিদ হোসেন, সেখানে আসিফ নজরুল, এই 4 জনই গুরুত্বপূর্ণ। এই 4 জনের আশপাশে কেউ যেতেও পারতো না তৎকালীন সময়ে। এদের ভাব ছিল প্রেসিডেন্ট চেয়েও বেশি। মনে হয় যেন এরা নিজেরা ফাইট করে রাস্তা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল আপনার এই শেখ হাসিনার কাছ থেকে। এখন তারাই বাংলাদেশকে চালাবে, তারা মালিক, বাংলাদেশের মালিক। এই কয়েকটা মানুষের কারণে পুরো বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার পরবর্তীতে যে পরিবর্তনের জন্য মানুষ স্বপ্ন দেখেছিল, 24-এর মাধ্যমে জীবন, মানে 1,500 মানুষের জীবন দিয়ে যে বাংলাদেশকে আমরা আদায় করেছিলাম, সেই দায়িত্ব এরা নিয়ে আমাদের সাথে, বাংলাদেশের সাথে মকারি করেছে, বেইমানি করেছে। বেইমানদেরকে বিচার করতে হবে। জনাব তারেক রহমান, আপনাকে বলছি, কি চুক্তি করেছে, কি চুক্তি, অন্যান্য ডিপার্টমেন্ট অনেক বড় বড় চুক্তি করেছে, গোপন চুক্তি করেছে, টাকার মাধ্যমে চুক্তি করেছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি টাস্ক ফোর্স গঠন করুন, আপনি টাস্ক ফোর্স গঠন করে এদের সবগুলিকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করুন। জনগণ আপনার সাথে আছে, এতে নিশ্চিতভাবে আপনি এগিয়ে যান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও দয়া করে খোলাসা করেননি তৎকালীন সময়ে ইউনাইটেড স্টেটের সাথে, আমেরিকার সাথে আপনি কি গোপন চুক্তি করেছেন, আপনাকে এবং কেন করেছেন, কিসের বিনিময় করেছিলেন? কারণ 24-এর আন্দোলন কোনো বিদেশিদের দেওয়া আন্দোলন ছিল না, জনগণের বুকের তাজা রক্ত